সোহেল, হ্যাঁ তোর ইচ্ছা মতো মানো, আর আশেপাশে কিছু করে নিয়ে আসো। তোরে আজকে একদম মেরে ফেলবো। বাবা 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 কি আমি তো চিন্তা করছি একটা অন্য প্ল্যান। কি? আরে আমি সোহেলকে বুঝাবো, হ্যাঁ, যে আমরা একটা ব্যবসা করতেছি, ঠিক আছে? ব্যবসায় ধরো 10 লাখ টাকা যদি ইনভেস্ট করা যায়, তাহলে মোটামুটি ধরো প্রতি মাসে 3-4 লাখ টাকা ইনভেস্ট মানে লাভ পাওয়া যাবে। হ্যাঁ, এই তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যানের কাছে আমার আর আমার স্বামী নিয়ে বিচার দিস? বোমা মা, মা, ও মা, লক্ষ্মী মা, এরা তুমি এটাকে একটা সাইন করে দাও। এটাকে একটা সাইন করে দাও। এটা কি? এটা কি দেখো তুমি বুঝতেছো না? এটা তো মনে হচ্ছে এটা আমাদের কোনো দলিল। উত্তর পাড়ার জমির দলিল। ওই জমিটা আমার নামে লিখে দাও, ওটা বিক্রয় করে আমি প্রবাসে যাব। দাও মা। সোহেল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি এই দলিলে সই করবার এই তো জমি বিক্রি করে তুই বিদেশ যাবি? আমি বুঝলাম না, আমার মায়ের জমি বিক্রয় করে আমি প্রবাসে যাবো, এতে সমস্যা কোথায়? মা তুমি দাও না, তুমি আমার লক্ষ্মী মা। শোন, এত ভালো কথা বলে আমার সাথে কোনো কাজ হবে না, খারাপ কথা বলেও কাজ হবে না। আমি সই দেবো না, তাই দেবো না। এই বুড়ে, দিবা না? সত্যি সত্যি তো রেজিস্ট্রি করে দিবা না? না দিবা না বলছো? না এই বুড়ে, এখনো সময় আছে, ভালো ভালোই বলছি, জমিটা রেজিস্ট্রি করে দাও। দেও বলছি। সোহেল ছাড়ো, ছাড়ো। আম্মা আমার দিকে তখন খুব লাগছে না, এইভাবে কি ধরে? আম্মা বলছি কি, আমরা তো লুকায় ছাপায় জমিটা রেজিস্ট্রি করে নিচ্ছি না, তুমি তো জানো। আর সোহেল তো বলেই দিল যে উত্তরপাড়ার যে জমিটা আছে সেটাই রেজিস্ট্রি করে চাচ্ছে। এই যে আমার দিকে থাকো। আমি বলি কি, আপনি তো যথেষ্ট বয়স হয়েছে, আর তাছাড়া আপনি আপনার ছেলেকে ভালোবাসেন। আপনি কি চান না আপনার ছেলের ভালো অবস্থান হোক? এই জমিটুকু লিখে দিলে আপনার ছেলে প্রবাসে যাবে, তার অবস্থা ভালো হবে। আর তাছাড়া আপনি জমি নিয়ে কি করবেন বলেন তো? মা এই জমিটা বিক্রয় করে যদি আমি প্রবাসে যাইতে পারি, আমি তো ওই জায়গায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, ইচ্ছাতে ভালো একটা জমি কিনবো। লক্ষ্মী মা আমাকে রেজিস্ট্রি করে দাও না। আরে দিবে, দলিলটা বার করো না। হ্যাঁ আম্মা, আম্মা না না সর করেন। মা দাও। কি হলো আম্মা? দেন। সোহেল, তুই প্রয়োজনে ব্যাংক থেকে লোন তোল, ওই যে মানুষের যে সমিতি করে ওইসব এনজিও থেকে লোন তোল, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি এই জমি রেজিস্ট্রি করে দেবো না। এই কি বললি তুই? তুই দিবি না? তুই দিবি না? না তুই দিবি না মানে তোর ঘাট দিবে। শোন, এতক্ষণ ভালো ভালোই বলছি, এখন কিন্তু আমি ভুলে যাব তুমি আমার মা। আচ্ছা মা, তোমার মেয়ে চাইলে সব দিতে পারো, আর আমি চাইলেই দিতে পারো না কেন? আমি কি তোমার সন্তান নই? এই সোলাই, তুমি জানো না আঙ্গুল সোজা করলে অনেক সময় ঘি আসে না, আঙ্গুলটা বেঁকা করলে ঘিটা তোলা যায়। আরে সেইটাই করো না, সুন্দরভাবে যেহেতু কাজ হচ্ছে না, ভোটার ইচ্ছা মতো পিটাও। এই এই বুড়ি, এই এই তো সম্পত্তি লিখে দিলে না? সম্পত্তি সোহেল, হ্যাঁ তোর ইচ্ছা মতো মানো, আর আশেপাশে কিছু করে নিয়ে আসো। তোরে আজকে একদম মেরে ফেলবো। বাবা 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 বাবা, কি আমাকে মারিস না। শোন, এখনো সময় আছে, বল দিবি। এই বুড়ি, যদি ভালো চাস না এখন সোহেল, আমি তোকে বলি কি বাবা, দেখ তোর বাবা অনেক কষ্ট করে এই সব জমি জমা করছে। বাবা তোর আল্লাহ দোহাই, তুই জমি বিক্রি করতে চাইস না, তোর বাবার স্মৃতিগুলো এভাবে নষ্ট করিস না বাবা। এইদিকে ঘোষ, ওই চিন্তা তোর করতে হবে না। সোহেল বিজার যাইতে পারলে পরে এর চেয়ে অনেক জমি জমা করতে পারবি। অত্র মতো সই কর। আমি কি নষ্ট করতেছি না মা? আমি তো নষ্ট করতে চাই না। আমি এই জায়গায় থাকলে আমি কিছুই করতে পারবো না, তাই আমি প্রবাসে যাব, আমার জমিটা লাগবেই। জমিটা রেজিস্ট্রি করে দাও বলছি। এ বুড়ি, সুন্দর হবে তোরা বলতেছে, তোর ভালো লাগতেছিল, তোর ভালো লাগতেছিল। শোন, তোর হাতটা আমি ভেঙে দেবো। হ্যাঁ কি রেজিস্টার করবি না? তুই রেজিস্টার করবি না? শোনো, ভালোই ভালো বলছি, রেজিস্ট্রি করে দাও। আর রেজিস্ট্রি যদি না করে দাও, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, ঘি কেমন করে বাঁকা আঙ্গুলে তুলতে হয় সেটাই সোহেল খুব ভালো করে জানো। সোহেল, তোর আমাকে মেরে ফেললেও আমি এই জমি রেজিস্ট্রি করে দেবো না। কিভাবে তোমার থেকে এই জমি রেজিস্ট্রি করে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। শুধু সময়ের অপেক্ষায় রইলাম। সূচনা, চলো। হ্যাঁ চলো, এই জমিটা আমরা আমাদের নামে নিবই। হে আল্লাহ, এই দিনটা আমাকে দেখতে হলো। নিজের পেটের সন্তান সম্পত্তির জন্য আজ গর্ভধারিণী মার গায়ে হাত তুলতেছে। আল্লাহ তুমি আমাকে উঠায় নাও আল্লাহ, আমি আর এগুলো সহ্য করতে পারছি না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহেল, আমি ভাবছি তোমার সঙ্গে কথা বলবো, দেখা হয়ে গেল যেহেতু। আচ্ছা, তুমি গেছিলে কোথায়? আর বলেন না, একটা ইলেকট্রিকের কাজে গেছিলাম। এই কাজে যায় এই 200-400 টাকা দিয়ে কি সংসার চলে, এই জন্যই ভাবতেছিলাম আমি বিদেশ যাব, বুঝছেন? ও, বিদেশ যাবে তাহলে? হ্যাঁ। আর এই জন্য তোমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছো, তাই না? এটা কি বলছেন? আমার মায়ের সঙ্গে আমি দুর্ব্যবহার করতে যাব কেন? শোনো, ওই যে গানে একটা কথা আছে না, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও মায়ের ঋণ শোধ হয় না। আচ্ছা, আপনি তো একদম চেয়ারম্যান মানুষ, গণ্যমান্য ব্যক্তি, আপনি মাঝ রাস্তায় দাঁড় করে রাখে আমাকে গান শোনাচ্ছেন, আমি বুঝলাম না বিষয়টা। এই ছেলে, এই গান শোনাচ্ছি কি এমনি নাকি? কথাটা তো মায়ের কথা আসছে এখানে। মাকে কি চেনো? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এত বড় বানাইছে, তারপরেও নাকি তুমি তোমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো। কেন করো? হ্যাঁ, আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, এটা আমার পারিবারিক বিষয়, আর আমার মাকে আমি নির্যাতন করব কেন? আমি বিদেশ যাব, আমার মার থেকে একটা জমি চাইছি, এতটুকুই তো। আসলে বলেন, যদি আপনার সন্তান যদি বলতো যে বিদেশ যাব, আপনি কি তাকে টাকা পয়সা দিতেন না? এই চুপ হয়ে যাও। তোমার পারিবারিক ব্যাপার, তাই না? তুমি চেনো আমাকে, আমি এলাকার একজন প্রধান, একজন চেয়ারম্যান, আমার দায়িত্ব কর্তব্য অনেক আছে। তুমি বলতেছ তোমার ব্যক্তিগত বিষয়। তুমি কেন তোমার মার সঙ্গে দুর্ব্যবহার করো? কেন করবা? তুমি জমি বিক্রি করতে চাও, জমি মায়ের নাম থেকে লিখে নিতে চাও, কি পাইছোটা কি? হ্যাঁ, আচ্ছা, আপনার কথাই আমি শুনবো, আমি আর মায়ের সঙ্গে কোনো দুর্ব্যবহার করব না, মার থেকে জমি রেজিস্ট্রি করে যাবো না, আমি বিদেশ যাবো, সেই টাকাগুলো আপনি আমাকে দেন। আমি কেন টাকা দেবো? নিজে কর্ম করো, কর্ম করো, প্রতিষ্ঠিত হও। বাবার সম্পত্তি পাইছো আর অমনি বিক্রি করে দিতে চাও, তাই না? মগের মূল্য পাইছো, তাই না? ও, আপনার থেকে বিদেশ যাওয়ার টাকা চাইছি, সেটাও দিতে পারবেন না। আবার আমার মায়ের থেকে আমি জমি রেজিস্ট্রি করি, সেটা বিক্রি করে বিদেশ যাব, সেটাও আপনি মনে করেন আমি খারাপ হয়ে গেলাম। আমার মার সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, ভালো ব্যবহার করি, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আপনি কোনো নাক গলাবেন না। এই বেয়াদব, আদব বলে কথা বলো, কথা নিজ করে কথা বলো। তুমি পাইছো কি? এই, তুমি আমাকে চেনো? শোনো, হাতদার, যদি তুমি আমার সঙ্গে এই ব্যবহার করো, তোমার মায়ের সঙ্গে এই ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাকে কি করবো জানো? তোমাকে 14 ছিকের মধ্যে ঢুকাইয়ে দেবো, মনে রেখো। বুঝছি, আমার ওই মা নিশ্চয় এই চেয়ারম্যানের কাছে বিচার দিছে, তা না হলে চেয়ারম্যান আমাকে মাঝ রাস্তায় দাঁড় করায় এইসব উল্টাপাল্টা কথা আমাকে বললে আর সাহসই পাইতো না। আজ আগে বাড়িতে যাই, ওই বুড়িটার আজ খবর আছে। আপু, সূচনা আপু, আরে কে? আমি ওহি, আসো। কে? আরে ওই বোন, কেমন আছিস? ভালো আছি আপু, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। যাক, তোরা যে হুটহাট করে চলে আসছিস, আমি খুব খুশি। তুমি কেমন আছো? আর কেমন থাকবো, আছি ভালো, খুব টেনশনের মধ্যে আছি। আরে কিসের টেনশন করতেছো? আরে টেনশন করব না, টাকা পয়সার দরকার, ঠিক আছে? ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আরে আপু, ওইটার কি করলি? আর বলিস না, আমি তো চেষ্টা কোনো কমতি করতেছি না। এই বুড়িটা হয়েছে তেমন, এই বুড়িটার এত নির্যাতন করতেছি, ভালোভাবে অনেক বুঝেছি, কাজ হয়নি। ভাবলাম একটু অত্যাচার করলে ঠিক সুস্থ করে লিখে দিবে। না, আমি আর সোহেল মিলে যে পরিমাণ নির্যাতন করছি, তাও এই বুড়িটারে একটাবার সই করাইতে পারেনি এখন পর্যন্ত। অবশ্য আমি এখন কিন্তু চেষ্টা ছেড়ে দিইনি, চেষ্টা আছি, 2-1 মধ্যে ঠিক কাজ হবে। আচ্ছা আপা, এই যে সোহেল, ও তো আবার এইসব বিষয় জানে না, ওকে বিদেশের কথাই বলছেন তো, বিদেশে যাওয়ার কথা। আরে ধুর, তুমি কি বোকার মতো কথা বলো? আমি তো সোহেলকে বিদেশের কথাই বলছি, এমনভাবে সোহেলের ব্রেনটা ওয়াশ করছে না, সোহেল তো আমার কথা বিশ্বাসও করছে। এর জন্য তো ও আমার সাথে সাথে ওর মাকে খুব চাপ দিচ্ছে জমিটা লিখে দেওয়ার জন্য। আমি তো চিন্তা করছি একটা অন্য প্ল্যান। কি? আরে আমি সোহেলকে বোঝাবো, হ্যাঁ, যে আমরা একটা ব্যবসা করতেছি, ঠিক আছে? ব্যবসায় ধরো 10 লাখ টাকা যদি ইনভেস্ট করা যায়, তাহলে মোটামুটি ধরো প্রতি মাসে 3-4 লাখ টাকা ইনভেস্ট মানে লাভ পাওয়া যাবে। হ্যাঁ, ধরো মোটামুটি 20 লাখ টাকা যদি প্রথমে জমা দেওয়া যায়, তাই মোটামুটি করে শুরু করা যাবে। কোনোভাবে যদি এইটা ওর টোপটা গিলে নেয়, হ্যাঁ, তাহলে আর আমার করে কিছু লাগবে না, কি কাও হে? হ্যাঁ, আরে শোন, তুই তো জানিসই তোর দুলাভাই সরল সোজা মানুষ, ওরে যা বোঝানো যায় তাই বোঝে, আর আমার কথার উপর দিয়ে তো কথাই বলে না। চিন্তা করিস না, ঠিক একবার সম্পত্তিটা লেখা হয়ে যাক, মানে রেজিস্ট্রি হয়ে যাক, তারপর দেখ
কিভাবে তোমার টপে নিয়ে আসি তুমি শুধু দেখতে থাকো। হ্যাঁ আপনি ওই কথাই বলেন। হ্যাঁ ও খুব সরল সোজা, ঠিক আছে। সরল সোজা যদি হবি এতদিন এই সম্পত্তিটা লিখে দিতে পারতেছে না। আরে আস্তে কথা বলো না। আমি বলি কি, দেখো সোহেল কিন্তু অনেক চেষ্টা করতেছে। এই যে বুড়িটা, এই বুড়িটাই তো যত নষ্টের মূল। আচ্ছা যাই হোক, তোমরা তো এখন আসছো, চিন্তা করো না। আমরা সবাই মিলে এমন প্ল্যান করব যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। আপু, যা করার তাড়াতাড়ি করতে হবে। আমরা 2 দিনের জন্য আসছি বেড়াতে। এই 2 দিনের ভিতরে আমাদের আসল কাজটা করে ফেলতে হবে কিন্তু। আরে হবে হবে, সব হবে। তুই কেন এত চিন্তা করছিস বল? তোর বোন তো আছে নাকি? আর তার সাথে যেহেতু তুই আছিস আর তোর বর, তার তো একটা মাথা না। আর কি বলিস, খালি শয়তানি বুদ্ধি ভরা। থাক এবারে বেশি হয়ে যাচ্ছে। কি এখন দাঁড়াতেই কথা বলবো, এটা বাইরে ভিতরে টিতরে নিয়ে যাবেন না নাকি? এই দেখো কথা বলতে বলতে ভুলে গেছি। আরে নিব না কেন, আসো, তোমাদের জন্য তো বাইরে আসো। এই দিকে, এই দিকে। কি এই কি রে? এই যে তুই তুই চেয়ারম্যানের কাছে বিচার দিছিস? এই তোর এত বড় সাহস? তোর এত বড় সাহস তুই চেয়ারম্যানের কাছে আমার আর আমার স্বামীর নামে বিচার দিস? এই তোর সাহস করতে হয়? এই তোর সাহস করতে হয় বল? বৌমা, তুমি বিশ্বাস করো, আমি চেয়ারম্যানের কাছে কিছু বলি নাই, আর চেয়ারম্যানের সাথে তোমার দেখা হয় নাই। আরে শোনা, তুমি কি সুন্দর করে বলবা তুমি চেয়ারম্যানের কাছে বিচার দাও না, সেটা আমার বিশ্বাস করতে হবে? এই রে, তুই যে চেয়ারম্যানের কাছে বিচার নাই দিতিস, তাহলে চেয়ারম্যান আমার বরকে কি রাস্তায় ধরে বলতো যে জেলের ভাত খাওয়াবে? হ্যাঁ, বিশ্বাস করো বৌমা, আমি এসবের কিছুই জানি না, তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? রে বিশ্বাস আমি তোরে করবো? তোরে আমি জানি না? তুই দুনিয়ার নিমু খারাপ, আর তোরে কিনা আমি বিশ্বাস করবো? হ্যাঁ, তুমি মা নামে কলঙ্ক। তুই যদি তোর ছেলে ভালোই চাইতিস, তাহলে তোর ছেলে কি, হ্যাঁ তোর ছেলে কি সম্পত্তি নিয়ে কি জুয়া খেলবে? তোর ছেলে বলছে প্রবাসে যাবে, তারপরে তুই এইটুকু সম্পত্তি লিখে দিস না। কি ভাবছিস তুই? হ্যাঁ, চেয়ারম্যানের কাছে বিচার দিবি আর সেই ভয়ে তোকে আমরা কাছে ছেড়ে দেবো? যদি এইটা ভাবিস না, তাহলে খুব ভুল করতেছিস। এই যে হাতটা দেখতে পাচ্ছিস না, তুই হাতটা আমি একটু বড় ধরে রেখে না, জানিস? কারণ ওই হাতটা দিয়ে তোর আমি সিগনেচার করাই ছাড়বো। আরে যে এই হাতটা, আজকে তো জাস্ট একটু মোচড় দিলাম, 2 দিন তোকে সময় দিলাম, এর মধ্যে সমস্ত সম্পত্তি লিখে দিবি। তা যদি না হয়, তাহলে পরে এই হাতটা ভাঙবো, সাথে ওই হাতটা ভাঙবো, ওই হাতটা ভাঙবো কিন্তু। হ্যাঁ, মাথায় রাখিস কথাটা। কি বলছিস শুনছিস? মাথায় জেনে থাকে। আর যদি তা না হয় রে, তাহলে তোরে কিন্তু আমি একেবারে জানে শেষ করে ফেলবো। বুড়ি, কথাটা মাথায় রাখ। আমি তো চেয়ারম্যান সাহেবকে কিছু বলি নাই। বৌমা শুধু শুধুই আমার গায়ে হাত তোলে, হাতটা মনে হয় ভাইয়াই গেল। আল্লাহ কি করে। ভাই সোহেল, এই যে দলিলটা তুমি আমার কাছে নিয়ে আসলে, এই দলিল এখন তোমার জীবনটা কি করে দিতে পারে নিশ্চয় তুমি বুঝতে পারছো। আমার প্রতি তো তোমার বিশ্বাস আছে নাকি? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস আছে। শোনো, ওইকে তো সব বলছি, আবার আর সূচনা আপুকে তো সব কিছুই বলা আছে। আসলে এটা এমন একটা ব্যবসা, মনে করো যে 30% লাভ। 1 লাখ টাকা ইনভেস্ট করবে, মনে করো যে ওখান থেকে মিনিমাম তুমি মনে করো 30,000 টাকা তুমি লাভ করতে পারবে। 10 লাখ টাকা ইনভেস্ট করবে, মনে করো মাসে তুমি 3 লাখ টাকা লাভ করতে পারবে। কি বলছো? যদি আমি 20 লক্ষ টাকা দিই, তার মানে মাসে আমি 6 লক্ষ টাকা পাবো? হ্যাঁ, আরে বিদেশ যাওয়ার কি দরকার আছে? বিদেশ যাওয়া ওই মানুষের গোলামি খাটা পড়ে খাটা, ঠিক আছে, ওই রোদে পড়ে থাকা কি আপ কোন নাকি? আরে সোল, শোনো না, ও কিন্তু যে বুদ্ধিটা তোমার দিচ্ছে অনেক ভালো বুদ্ধি দিচ্ছে। এই যে দেখো, তুমি যদি এখন দেশের বাইরে যাও, তাহলে কি হবে? পরিবার ছেড়ে তোমাকে দেশের বাইরে থাকতে হবে। আসবা সেই 3 বছর পর, আর যাইতে যে টাকাটা খরচ হবে, সেটা তো তুলতে তোমার 2 বছর লেগে যাবে। আমি বলি কি, তার চেয়ে তুমি দেশেই থাকো। আর ও যে বুদ্ধিটা দিচ্ছে, এইখানে তুমি টাকাটা ইনভেস্ট করো, এখানে টাকাটা ইনভেস্ট করলে অনেক টাকা পাবো, সেটা নিয়ে আমরা দুজন অনেক ভালো থাকবো। হ্যাঁ, যদি আমি বিদেশ যাই 15-20 লাখ টাকা খরচ করে, যদি মাসে মনে করো 50,000-80,000 টাকা ইনকাম করি, তাহলে তো আমার লাভ হচ্ছে না। আর যদি এখানে 20 লক্ষ টাকা আমি ইনভেস্ট করি, তাহলে মাসে আমার 6 লক্ষ টাকা, তাহলে বিদেশে চাইতে 6 গুণ বেশি ইনকাম। তাহলে আমি অযথা বিদেশ কেন যাবো বলো? আরে ভাই সোহেল, শোনো, এই যে গাড়িটা নিয়ে আমি আসি, ঠিক আছে, এই গাড়িটা কিসের টাকায় কিনা? এই গাড়ি তো আমাকে বায়ার দিছে, খুশি হয়ে দিছে। হ্যাঁ, আমার নিজের টাকা দিয়েও কিনতে হয় নাই। শুনছো? এরকম গাড়ি তুমিও মনে করে কিনতে পারবা। আমি বলি কি সোহেল, তুমি আর চিন্তা ভাবনা করার কিছু করার দরকার নেই। ও যা বলতেছে ওর কথা মতো কাজটা করে ফেলো, তাহলে পায়ের উপর পা দিয়ে তুমি বসে থাকতে পারবা। হ্যাঁ, শুধু বসে বসে খাবা আর মাস গেলে টাকাগুলো গুনে নিবা। আমার এরকম তোমার গাড়ি বাড়ি সব হবে।
তাহলে এখন আমি বুদ্ধি দিই ভাই, শোনো। এখন বিষয় হচ্ছে যে এই যে 20 লাখ টাকার কথা বলছো, 20 লাখ টাকা দিয়ে শুরু করো, আগে দেখো প্রফিটটা কিরকম হয়। হ্যাঁ, এখন এই টাকা দিয়ে এই জমিটা মনে করো তুমি ব্যাংকে লোন দিবে, জমা দিবে, লোন দিবি, ঠিক আছে? তোমার যখন টাকা হয়ে যাবে, তোমার ব্যাংকের টাকা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি দলিলে চলে আসবে, হিসাব শেষ। হ্যাঁ, সুন্দর একটা বুদ্ধি, সত্যিই তো। আর যদি আমার মাসে 6 লক্ষ টাকা আসে, তাহলে আমি কিস্তি ভাবে দিলেও তোমার কাছে 1 বছরের মধ্যে টাকা পরিশোধ হয়ে যাবে। তাহলে আমার টাকা হয়ে গেল 40 লাখ। হ্যাঁ ভাই, কছিলাম কি এই জায়গাটা সই দিয়ে দাও তো ভাই। আরে দেরি না করে সই দাও তো। এইখানে একটা সই। হ্যাঁ, আচ্ছা ভাই শোনো, ওই তাহলে একটা কাজ করি, শোনো। সোহেল তো আমাদের বাড়িতে অনেকদিন যায় না, হ্যাঁ ভাই এর আমাদের বাড়িতে নিয়ে যা, 2-1 দিন থাকি, কি বলো? হ্যাঁ ভাইয়া, তুমি চলো আমাদের সঙ্গে, বাসায় চলো। না, এখন আর আমরা যাব না। আগে প্রথম মাসে টাকাটা আমরা পাই, তাহলে টাকাটা নিয়ে ঘোরাও হবে, আবার টাকাটাও তোমাদের বাড়ি থেকে আমরা আনতে যাব। এই দেখো, তুমি এখন টাকার চিন্তা করতেছো, এই টাকাকে মার যাওয়ার টাকা নাকি? আর আমি টাকার ব্যবস্থা তো করে দিলাম, হ্যাঁ? এই দলিল ডালি যখন ব্যাংকে যা দেবো, ব্যাংক মনে করে আমার টাকা দিয়ে দিবি, হিসাব শেষ। এই যে এটা দাও। যাও একটু চা পানির ব্যবস্থা করো, আমরা দুই ভাই একটু কথা বলি। আচ্ছা, তাহলে তোমরা কথা বলো, আমি যে নাস্তার ব্যবস্থা করি। হ্যাঁ আপা, তাহলে এটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। ওহি, তুই আর থেকে কি করবি? আয় চলো আপু। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কথা বলি। বলেন। আমি তো আপনাকে কিছু বলিনি আমার বাড়ি সম্পর্কে। আপনি কেন আমার ছেলে বোর কাছে আমার নামে কথা বলে আমাকে আবারও... ও, ওই কথা আপনি বলবেন কেন? আমি এলাকার চেয়ারম্যান না? কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হয় না হয়, সব কথাই তো আমার কানে যায়। আপনি না বললে কি অন্য লোক তো আমার কাছে ঠিকই বলে যে আপনার ছেলের বউ, আপনার ছেলে আপনাকে নির্যাতন করে, জমি লিখে নিতে চায়, জমি বিক্রি করে নিতে চায়, এই সব খবর তো আমার কাছে আছে। আপনি বলবেন কেন? ভাই, আসলে আমার স্বামীর রাখা সম্পত্তি আমি খোয়াতে চাই না। আমার ছেলেটা বিদেশ যেতে চাচ্ছে, তার জন্য অনেক টাকার দরকার। আমি ওকে বলছি, বাবা তুই এনজিও থেকে লোন নে, ব্যাংক থেকে লোন নে, কিন্তু তোর বাবার হাতে স্মৃতি নষ্ট করিস না। ওরা তো কিছুতেই শুনতে চাচ্ছে না। এখন আমি কোথায় যাব, কি করব ভাই? আমার মাথায় কোনো বুদ্ধি খেলছে না। আর আপনি যেটা বলছেন তো ঠিকই বলছেন। তার আপনার স্বামীর স্মৃতি আপনি বিক্রি করবেন কেন? আর ও তো শিক্ষিত ছেলে, ও কি বোঝে না যে জমি বিক্রি করে বিদেশ যাবে, আর বিদেশ থেকে এসে কি করবে? ও জমি কিনতে পারবে? ভাই বলছিলাম কি, আমার সোহেলকে একটু বুঝায়েন। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেকে আমি বোঝাবো। তাছাড়া আপনার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে তো। আর আপনার ছেলে আসলে তো বেয়াদব, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে। তাছাড়া আপনার ছেলেটা ওই আপনার ছেলের আশকারাতেই আপনার বেটার বউটা নষ্ট হয়েছে, যার জন্য আপনাকে এই ধরনের নির্যাতন করে। ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব, আমার বেটার বউ আমার বেটার চেয়েও বেশি খারাপ। সব সময় কানের মধ্যে আমার বিরুদ্ধে কুমন্ত্রণা ঢালে, আর আমার ছেলে উস্কানি পেয়ে আরও লাফালাফি করতেছে জমি বিক্রি করার জন্য। ভাই আমি কোনো মতে এই জমি বিক্রি করতে দেবো না ভাই, যা হয় হয়ে যাক। আর ওরা শুধু আমার মেয়েকে দোষে, আমার মেয়েকে নাকি আমি সব কিছু দিয়ে দিছি। ভাই সব বাবা মাই তো চায় যে একটা মেয়ের ভালো ঘরে বিয়ে হোক। আমার মেয়ের একটা ভালো সভ্য শান্ত ভদ্র ফ্যামিলিতে বিয়ে হয়েছে। আমি তো ওকে একটা টাকাও যৌতুক দেইনি আমার জামাইকে, বা আমার মেয়ের বাড়িতেও এরকম কিছু দেয়নি যে টাকা খরচ হয়েছে। আমার সোহেল খালি আমাকে ভুল বোঝে। আমার মেয়েটা অনেক সুখে আছে, ভালো আছে আপনাদের দোয়ায়, কিন্তু আমার সোহেলের সব সময় একই কথা যে মেয়ের বেলায় 14 আনা, আমার বেলায় কিছুই না। ও সব কিছু ভুল বুঝছে। ঠিক আছে, আপনি যে কথাগুলো বললেন, আমি ওর সঙ্গে দেখা করে আমি সব কথাই আমি ওকে আবার জিজ্ঞেস করব এবং আমি প্রতিবাদ করব। ভাই আপনি ওকে একটা জিনিসই বুঝাবেন যে জমি বিক্রি করে বিদেশ গেলে কোনো কাজ হবে না। ভাই আমি আপনাকে সময় নষ্ট করলাম, কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। হায়, এই সম্পত্তি নিয়ে এত কিছু করলো আমার ছেলে, আজ দলিলটা ওকে কমপ্লিট করে দিলাম। যাক, ওর সম্পত্তি ওকে আমি বুঝে দিয়ে এই বাড়ি থেকে চলে যাব। যে সম্পত্তি নিয়ে এত কিছু হয়ে গেল,
সেখানে আর আমি থাকবো না। যাই, ওটা ওকে বুঝিয়ে দিয়ে আসি। আরে এইদিকে আয়, আরে আয় না। আরে আপু তুমি এভাবে আমাকে টেনে আনছো কেন? আরে একটা সুখবর আছে, তোর বর তো সোহেলকে বুঝায় সুঝায় সব সম্পত্তি লিখে নিছে। তাই? হ্যাঁ, এই খুশির খবর দেওয়ার জন্য তো তোকে এখানে টেনে নিয়ে আসতেছিলাম। আরে আমি আর আমার বর তো প্ল্যান প্রোগ্রাম করে আসছিলাম যাতে এই সম্পত্তি লিখে নেওয়া যায়। তোমার বর তো একটা হাদারাম, কোনো কাজেরই না। তা অবশ্য ঠিকই বলেছিস। আমি কি ওর সাথে সংসার করতাম বল? যখন তুই আর তোর বর মিলে ওই বুদ্ধিটা দিলি, তারপর চিন্তা ভাবনা করলাম যে সত্যিই তো এতগুলা সম্পত্তি যদি আমরা হাতে পাই তাহলে তো বাকি লাইফটা অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। এর জন্য তো এতদিন সোহেলের সাথে সংসার করে গেলাম। আপু শোন, আমাদের এমন কিছু করা যাবে না যাতে আমরা ধরা পড়ে যাই। আমাদের এই এলাকা ছেড়ে, বিশেষত এই বাড়ি ছেড়ে তাড়াতাড়ি পালাতে হবে। আর কি হয়েছে নাকি? বৌমা, সর্বনাশ হয়ে গেছে বৌমা। আরে বাবা, কি হয়েছে সেটা খুলে বলবেন তো, কান্নাকাটি করলে হবে? হ্যাঁ, আমার সোহেল অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। কি? না না, কি বলতেছেন এগুলা? শিগগির চলেন। আরে চল তাড়াতাড়ি। আরে চল। আরে ভালো করে ব্যাগটা ধরো, নাও। সূচনা, কি কিছু বলবা? আমার জন্য কি গাড়ি নিয়ে আইছো? আমাকে তো ডাক্তার বলছে ঢাকায় পুঙ্গুতে যাইতে। এখানে আমার কোনো চিকিৎসা নেই। গাড়ি? হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি তো, তবে গাড়িটা তোমার জন্য না। এই যে আমরা দেখতেছো না, তিনজনেই বের হইছি আমাদের তিনজনে যাওয়ার জন্য। আমার জন্য না মানে? তোমরা গাড়ি নিয়ে কোথায় যাবা? শোনো, তোমাকে একটা কথা বলি। এই যে তুমি এতটা বোকা, হ্যাঁ, আসলে এই যুগে না এতটা মানুষ বোকা হওয়া লাগে না। আর এই যুগে মানুষকে সহজে বিশ্বাসও করা লাগে না, বুঝছো? যাই হোক, ওই তুমি যে দলিলটা দিছিলে ওটা আমরা সব আমাদের নামে করে নিয়েছি। আর ওই সব সম্পত্তির মালিক এখন আমরা। আর তোমার বউ তোমার সাথে সংসার করবে কি করবে না সেটা তোমরা বোঝো। আমাদের যা দরকার আমরা নিয়ে গেছি। চলো, ওই চলো। সূচনা, হুম? ভাই এগুলো কি বলছে? আমার সব সম্পত্তি ওদের হয়ে গেছে মানে? দেখো, তুমি মাথায় চোট পাইছো ঠিক আছে, কিন্তু তুমি কানে চোট পাইছো এটা তো জানতাম না। যা বলার তোমার সামনেই তো বললো, কানে শুনতে পাওনি? সূচনা, আমার সঙ্গে এমনটা করো না। আমি এখন পুঙ্গু হয়ে গেছি। থামো। শোনো, প্রথমত তোমার সঙ্গে আমার বিয়েটা হয়েছিল, আমার তো তোমাকে এমনি পছন্দই না। আমি তো প্রথম দিনে ভেবেছিলাম আমি তোমার সাথে সংসার করব না, এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু তার মাঝখানে আমার বোন আর বোন জামাই, ওরা দুজন মিলে আমাকে বুদ্ধি দিল যে সোহেলের নামে অনেক সম্পত্তি, মানে তোমার নামে তো সব ছিল না, তোমার মায়ের নামে ছিল। সেইগুলা যদি কোনোভাবে তোমার আর তোমার মায়ের নামের সম্পত্তিগুলা আমাদের হাতে আসে তাহলে আমি অনেক টাকা পাবো। আসলে এইগুলা শোনার পর ভাবলাম সত্যিই তো, বিয়েটা যেহেতু হয়েছে মাত্র তো কয়দিনের ব্যাপার, একটু কষ্ট করে অভিনয় করি না। তার মানে তুমি এতদিন আমার সঙ্গে অভিনয় করছো? তো কি? হ্যাঁ, কি ভাবছিলে তুমি তোমার মতো একটা ছেলের সাথে আমি সংসার করব? আরে প্রশ্নই আসে না। আমি তো জাস্ট এতদিন এই সম্পত্তির জন্য তোমার সাথে অভিনয় করছি। আর তাছাড়া সম্পত্তি শোনো সব নেওয়া হয়ে গেছে। আর তার উপর দেখো তুমি অ্যাক্সিডেন্ট করে অলরেডি তোমার যে অবস্থা, এখন কি করতে হবে? এখন তোমার সাথে থাকা মানে কি তোমার পিছনে আরো লাখ লাখ টাকা খরচ করা। আর তাছাড়া এখন আমার টাকা কেন আমি তোমার পিছনে খরচ করব? তোমার তো নাই বলতে কিচ্ছু নাই। এখন বলা যেতে পারে তুমি একটা রাস্তা ফকির। আর যে বাড়িটা দেখছো না, এটা তো আমি বিক্রি করে দিচ্ছি। 7 দিন তোমার হাতে সময় আছে, 7 দিন পর বাড়ি এলে আসি ঠিক বাড়িটা বুঝে নেবে। তারপর তুমি আর তোমার মা সুন্দর করে রাস্তায় যাবে। হ্যাঁ সূচনা, এগুলো তুমি কি বলছো? শোন, যেটা সত্যি সেটাই বললাম, অন্য কেউ হলে পালিয়ে যেত, আমি তা বলে গেলাম। থাক, বাই। সূচনা, স্যার, সূচনা। মা, মা, তুমি তুমি এই সময় এই জায়গায় আসছো কেন? সবাই তো
আমাকে ছেড়ে চলে গেছে। আর তুমি তুমি আমাকে দেখতে আসছো, যে সন্তান শুধু সম্পত্তির জন্য তোমাকে নির্যাতন করছে, অত্যাচার করছে। চুপ থাক শুধু বাবা। তাই নয়, এ বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিছি। আর দেখো এখন আমার করুণ পরিণতি, আমার সঙ্গে কেউ নেই মা, আমি নিঃস্ব হয়ে গেছি। সোহেল, বাবা, সন্তানের যদি কোনো বিপদ হয় এই দুনিয়ার সবার আগে মার মনে টান দেয়। জানিস তুই যেরকম বিপদে পড়ে আছিস, আমার মনের ভিতরে কিন্তু কোনো শান্তি পাই না। আমি কোথাও গিয়ে আমার ভালো লাগে না বাবা। আর আমি তোকে ছেড়ে কোথায় যাবো সোহেল? তুই ছাড়া যে আমার আর কেউ নাই বাবা। শোন, তুই কোনো চিন্তা করিস না, সবাই তোকে ছেড়ে গেলেও তোর এই অভাগী মা তোকে ছেড়ে কখনোই যাবে না। একজন সন্তানের কোনো বিপদ হলে যে মা সবার আগে যে টের পায়, যে মা সবার আগে বুঝতে পারে, অথচ সেই মাকে আমি কত নির্যাতন করছি, কত অন্যায় করছি, সেই মাকে আমি নিজের হাতে মারছি। কিন্তু যে বইয়ের কথায় আমি এত কিছু করছি, যে বউ আমাকে যা বলছে তাই করছি, ওর কথা মতো তোমার থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়ে তোমাদের হাতে তুলে দিছি। জানো মা, ওরা আমাকে অনেক লোভ দেখাইছে, আমি ওদের লোভে পড়ে অনেক টাকা ইনভেস্ট করছি, অনেক টাকা ইনকাম করব বলে। কিন্তু মা, আমি বুঝতে পারি নাই যে ওই কাল লাগিলে আমার সঙ্গে এমনটা করবে। আমি বুঝতে পারি নাই যে ও আমার সাথে অভিনয় করছে। জানো মা, আমি ওকে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। আমি ভাবছিলাম যে আমার যাই হয়ে যাক, সবসময় ও পাশে থাকবে। আমি তো রাস্তাঘাটে দেখছি কত প্রতিবন্ধী মানুষকে বউ রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে, পিছন থেকে গাড়ি ঠেলছে। স্বামী প্রতিবন্ধী, বউ পিছন থেকে গাড়ি ঠেলছে আর ভিক্ষা করছে, তবু আরে একসাথে আছে। আর আমার বউটাকে দেখো, আমাকে এই অবস্থায় ফেলে তারা সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে। বাবা, জানো মা, এটা আমার পাপের শাস্তি। আমার মায়ের সঙ্গে আমি যেটা করছি, সেই পাপের শাস্তি আমি ভোগ করছি। আমার মায়ের সাথে যেটা করছি, এটা আমার প্রাপ্য ছিল মা। সোহেল, আর কান্নাকাটি করিস না বাবা। তুই যে আমার বেঁচে আছিস এটা আমার অনেক বড় পাওয়া। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। বাবা, মন খারাপ করিস না। তুই যদি বেঁচে থাকিস, আল্লাহ দিলে আমরা আবার সব কিছু পাবো। মা, ও মা, তুমি আমাকে মাফ করে দাও।